আম, অধ্যায় 1 পরিবেশ রসায়ন পার্ট 2। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্তর হচ্ছে চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত 4টি স্তরে ভাগ করা আছে: উপর থেকে নিচে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এই 4 স্তরের উচ্চ তাপমাত্রাকে এক্সোস্ফিয়ার বলা থেকে বায়ুমণ্ডলের প্রধানতম উপাদান কোনটি? বায়ুমণ্ডলের প্রধানতম উপাদান হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের উপাদান হচ্ছে পৃথিবীর স্থলভাগের জলভাগকে পরিবেশিত রয়েছে গ্যাসীয় পদার্থের সমাবেশ। সেই স্থলভাগ থেকে যার উচ্চতা 500 কিলোমিটারের অধিক। গ্যাসীয় পদার্থের এই আবরণ হলে বায়ুমণ্ডলের দুটি মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন গ্যাস 4.09% এবং অক্সিজেন গ্যাস 20.95%। প্রাকৃতিক বিপর্যয় সমূহ বায়ুমণ্ডলে কোন স্তরে ঘটে? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় স্তর ট্রপোস্ফিয়ারে, তার হচ্ছে ঝড় ঝঞ্ঝা এবং হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় ঘটে এই অঞ্চলে। সব ধরনের বিমান চলাচল করে। ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা প্রতি কিলোমিটার উচ্চতা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা উপরের দিকে, তার হচ্ছে প্রতি কিলোমিটারে 60 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পেয়ে পার কিলোমিটার উচ্চতায় -55 ডিগ্রি সেলসিয়াস 218 কেলভিন পর্যন্ত হয়ে থাকে। ট্রপোমণ্ডলের নিচের কোন উপাদানটি থাকে না? উত্তর হচ্ছে ওজন। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতার 0 থেকে 18 কিলোমিটার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, পানি এবং হচ্ছে তাপমাত্রা 25 থেকে 56। দিয়ে স্ট্রাটোমণ্ডল হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উপস্থিত উপাদান হচ্ছে ওজন। তাপমাত্রা হচ্ছে -56 থেকে -2। তারপর হচ্ছে মেসোমণ্ডল হচ্ছে 50 থেকে 85। উপস্থিত উপাদান হচ্ছে অক্সিজেন আয়ন, নাইট্রোজেন অক্সাইড আয়ন। তারপর হচ্ছে -2 হতে -92। তাপমণ্ডল হচ্ছে 85 থেকে 500। তারপর হচ্ছে অক্সিজেন আয়ন, তারপর হচ্ছে O2 আয়ন, নাইট্রোজেন ও অক্সিজেন আয়ন। তারপর হচ্ছে তাপমাত্রা হচ্ছে -92 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। সংযুক্তিভাবে বায়ুমণ্ডলকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2 ভাগে ভাগ করা যায় বায়ুমণ্ডলের অংশ। সংযুক্তিভাবে বায়ুমণ্ডলকে 2টি হেমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ার এবং চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। নিচের কোন স্তরটি হেটারোস্ফিয়ারের অন্তর্ভুক্ত হয়ে থাকে? হেটারোস্ফিয়ারের অন্তর্ভুক্ত হচ্ছে থার্মোস্ফিয়ার। তারপর হচ্ছে হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তারপর হচ্ছে 3টি স্তরে তারপর হচ্ছে হোমোস্ফিয়ার অন্তর্ভুক্ত হয়ে থাকে। হেটারোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। তারপর হেটারোস্ফিয়ার নিচে থেকে উপরের দিকে কণাসমূহের অবস্থানের সঠিক ক্রম কোনটি? উত্তর হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। তারপর হেটারোস্ফিয়ারের উপরে তারপর হচ্ছে 25 কিলোমিটার এবং হচ্ছে বায়ুমণ্ডল উপাদান গ্যাস এবং হচ্ছে আয়নের সমষ্টি মিশ্রণ দ্বারা হেটারোস্ফিয়ার গঠিত হয়ে থাকে। তাই পরিবহনের ক্ষেত্রে ঘটে না। তারপর হচ্ছে তাই পরবর্তীকা ভারী গ্যাসীয় কণাসমূহ অক্সিজেন অণু এবং হচ্ছে নাইট্রোজেন অণু নিচের স্তর এবং হচ্ছে অক্সিজেন দিয়ে উপরের স্তর এবং হচ্ছে হিলিয়াম অণু। তারপর হচ্ছে সবচেয়ে উপরের স্তরে মুক্ত হাইড্রোজেন পরমাণু এবং হচ্ছে হেটারোস্ফিয়ারের মধ্যস্থ নিচের পরবর্তীকে বিভিন্ন আয়ন হচ্ছে অক্সিজেন আয়ন, নাইট্রোজেন অক্সিজেন আয়ন, তারপর হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন আয়ন। তারপর হচ্ছে ইলেকট্রনের মিশ্রণ হচ্ছে আয়নোস্ফিয়ার দিয়ে গঠিত। বিষমমণ্ডলের স্তর নয়। বিষমমণ্ডলের স্তর নয় হচ্ছে আণবিক অক্সিজেন স্তর। তারপর হচ্ছে বিষমমণ্ডল। তারপর হচ্ছে বিষমমণ্ডলে হচ্ছে ভৌত রাসায়নিক এবং ধর্মসম্পন্ন 4টি স্তর রয়েছে। এগুলো হলো আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, তারপর হিলিয়াম স্তর, তারপর হাইড্রোজেন স্তর, আণবিক অক্সিজেন স্তরে তার হচ্ছে কোনো স্তর নেই। তার হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর ইভি রশ্মি শোষণ করে পৃথিবীর পানিগুলিকে রক্ষা করে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে তার হচ্ছে ওজোন স্তর সূর্যের আলোকে ইভি রশ্মি শোষণ করে এবং প্রাণীগুলিকে ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। এই উচ্চ শক্তির ইউভি রশ্মি তার হচ্ছে রাসায়নিক বন্ধনকে ভেঙে শোষণ করে অক্সিজেনে পরিণত করে। ওজন ইউভি রশ্মির মাধ্যমে হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে ওজন এই রূপে তার হচ্ছে পরিমণ্ডলের শক্তিতে বিনিময়ে রাসায়নিক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে বা হিমণ্ডলের কোন স্তরের ভেতর দিয়ে যেটা বিমান চলাচল করে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। তারপর স্ট্র্যাটোমণ্ডল বায়ুমণ্ডলের স্তরে কোন জলীয় বাষ্প থাকে না? উত্তর হচ্ছে ঝড় বৃষ্টি ও থাকে না। তারপর আবহাওয়া থাকে শুষ্ক এবং শান্ত, এই জন্য এর ভেতর দিয়ে জেট বিমান চলাচল করে। তারপর হচ্ছে মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কা কোন স্তরে ধ্বংস হয়ে থাকে? উত্তর হচ্ছে মেসোমণ্ডলে এসে ধ্বংস হয়। তারপর হচ্ছে মেসোমণ্ডল, তার হচ্ছে 50 কিলোমিটার উচ্চতা থেকে 25 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডল স্তরই হল মেসোমণ্ডল। স্তরটিতে বায়ুর ঘনত্ব কম থাকে। এখানে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে। এখানেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। যেসব উল্কা মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরে পুড়ে ধ্বংস হয়ে যায়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো এবং বিদ্যুৎ তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ থার্মোস্ফিয়ার। তাপমণ্ডলে এই স্তরের বায়ু আয়নিত অবস্থা থাকার কারণে একে আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডল স্তরও বলা হয়। আয়নোস্ফিয়ার স্তরের বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। এই অঞ্চলের কিছু বৈশিষ্ট্য নিচে লেখা হলো। থার্মোস্ফিয়ার অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। সূর্য থেকে বিচ্ছুরিত মধ্যক রশ্মি, উচ্চ শক্তি সম্পন্ন গামা রশ্মি, এক্স রশ্মি, উদ্দীপিনী রশ্মির প্রভাবে এই স্তরের তাপমাত্রা বাড়তে বাড়তে 480 কিলোমিটার পর্যন্ত 1232 ডিগ্রি সেলসিয়াস হয়। প্রচণ্ড সূর্যতাপের কারণে এই স্তরের গ্যাসীয় উপাদানগুলো আয়নিত অবস্থা থাকে। অক্সিজেন আয়ন, O2 আয়ন, তারপর নাইট্রোজেন অক্সাইড আয়ন, তারপর হচ্ছে প্রভৃতি স্তরের মূল উপাদান হয়ে থাকে। এই কারণে ওই স্তরকে আয়নোস্ফিয়ার স্তরও বলা থাকে। এই অঞ্চলে মেরুজ্যোতি সৃষ্টি হয়ে থাকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। তারপর সেই অঞ্চলে অবস্থিত থাকে থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কেনেলি হেভিসাইড স্তর বলা হয়ে থাকে। তারপর সেই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত করে। সঠিক উত্তর হচ্ছে বি। আয়নমণ্ডল বলা হয় কোন স্তরকে? আয়নমণ্ডল বলা হচ্ছে তাপমণ্ডলকে। তারপর হচ্ছে বায়ুতে নাইট্রোজেনের অভাব হলে
নাইট্রোজেনের অভাব হলে উদ্ভিদ এবং প্রাণীতে নাইট্রোজেন তৈরি বাধাগ্রস্ত হয়। নাইট্রোজেনের ভূমিকা নিষিদ্ধ নিষিদ্ধ গেছে তার হচ্ছে ইহা বায়ুকে লঘু করে, তার হচ্ছে বায়ুতে নাইট্রোজেন না থাকলে তার হচ্ছে দেহের অভ্যন্তরে দহন এবং শ্বাসক্রিয়া অতি দ্রুত বেগে সম্পন্ন হতে ফলে দেহে এটা তাপমাত্রা অতিরিক্ত মাত্রা বেড়ে যেত, তার হচ্ছে তা মানুষ ও প্রাণীগুলোর এটা ধারণ ক্ষমতার বাইরে যেত। এই জন্য বিশুদ্ধ অক্সিজেনে তার হচ্ছে সকল প্রাণী জীবন ধারণ করতে পারতো না। অক্সিজেনের সাথে তার হচ্ছে নাইট্রোজেন মিশ্রিত থাকার কারণে শ্বাসকর্য এবং তৎজনিত দহনক্রিয়া নিয়ন্ত্রিত, তারপর হচ্ছে পরিমিত তার হচ্ছে গতিতে সম্পন্ন হয়ে থাকে। আম, 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 নাইট্রোজেন উদ্ভিদ এবং হচ্ছে জীবদেহে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য কোনটি? ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্র বিশালাকার ঢেউ সৃষ্টি হয়ে থাকে। ব্যাখ্যা: ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং হচ্ছে প্রধানত ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। উত্তর গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের বাতাস এবং হচ্ছে ঝড়টার চারিদিকে এবং হচ্ছে দক্ষিণ গোলার্ধের ঘূর্ণিঝড়ের বাতাসে ঘুড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরে। ঘূর্ণিঝড়ের প্রচণ্ড বাতাস এবং হচ্ছে বৃষ্টির সাথে সাথে বিশাল আকৃতির ঢেউ সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়ের ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে, কারণ যদি শক্তি অর্জনের দুটি প্রক্রিয়া তার হচ্ছে কোনটি কার্যকর থাকে না, তারপর সে কারণে তার হচ্ছে সমুদ্রের নিকটবর্তী অঞ্চল খুব বেশি ক্ষতিগ্রস্ত হলে ভূমি অঞ্চলে গভীরে তেমন ক্ষতিগ্রস্ত হয় না, তবে প্রচুর বৃষ্টি এবং বন্যার ক্ষতি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি হয়ে থাকে। তারপরও ঘূর্ণিঝড়ের প্রভাবে অঞ্চলের লোকজন কিছুটা স্বস্তি পায়। ঘূর্ণিঝড় এবং সাইক্লোন সৃষ্টির কারণ কি? উত্তর হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। তো ব্যাখ্যা হচ্ছে ঘূর্ণিঝড় এবং সাইক্লোন সৃষ্টির কারণ হচ্ছে যেহেতু ঘূর্ণিঝড় ও সাইক্লোন সৃষ্টি হয়ে থাকে স্থলভাগ থেকে অনেক দূরে গভীর সমুদ্রে, তাই এর দুটি কারণ হলো তার হচ্ছে সমুদ্রের এবং হচ্ছে পানির উচ্চ তাপমাত্রা এবং সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। সাধারণত সাইক্লোন তৈরি হয় সাগরের পানির তাপমাত্রার সাথে ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হয়। সাইক্লিনা হচ্ছে কাইলোসা থেকে উদ্ভূত কয়েল অফ সেনেক্স বা সাপের কুণ্ডলী বলা হয় থাকে। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি নিয়ামক নয় কোনটি? উত্তর হচ্ছে বায়ুর আয়তন। ব্যাখ্যা হচ্ছে ঘূর্ণিঝড় এবং সমুদ্র জলোচ্ছ্বাসের বৃষ্টিতে তার হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ামকের প্রভাব হচ্ছে ঘূর্ণিঝড় সমুদ্রে তার জলোচ্ছ্বাসের সৃষ্টিতে বায়ুমণ্ডলে তাপমাত্রার চাপ এবং হচ্ছে বায়ুর ঘনত্ব এবং সামুদ্রিক তার হচ্ছে জলীয় বাষ্পের অবস্থার প্রভাব রয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন অঞ্চলের তার হচ্ছে বায়ুর প্রভাবের দিকে ওই বায়ুর তার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। তার হচ্ছে টর্নেডোর ক্ষেত্রে তার হচ্ছে কোনটি সঠিক না? উত্তর হচ্ছে দৈর্ঘ্য 5 থেকে 30 মাইল হচ্ছে টর্নেডো হচ্ছে টর্নেডোর বিস্তার থেকে সাইক্লোনের অনেক কম হয় থেকে, বিস্তার মাত্র কয়েক মিনিটের এবং হচ্ছে 5 থেকে 30 কিলোমিটার হয়ে থাকে। বাংলাদেশে 1999 সালে প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে তার হচ্ছে মানিকগঞ্জের সাটোরিয়া। তারপর হচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে নিচের কোন স্তরটি অতিক্রম করে না? উত্তর হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়ের স্তর হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন সাধারণত তার হচ্ছে সমুদ্র থেকে উৎপত্তি লাভ করে এবং হচ্ছে মহাদেশীয় স্থলভাগে দিয়ে অগ্রসর হয়ে থাকে। ক্রান্তীয় অঞ্চলে জলভাগে এবং স্থলভাগে সূর্যের তাপে উত্তপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করে এবং হচ্ছে তারপর এ চাপ নিম্নচাপ তার হচ্ছে ঘূর্ণিঝড়ের রূপ নিতে 3টি স্তর অতিক্রম করতে হয়: ক্রান্তীয় নিম্নচাপ স্তর, তার হচ্ছে ক্রান্তীয় ঝড় স্তর, সাইক্লোন, টাইফুন বা হচ্ছে হারিকেন স্তর। জেনে রাখা ভালো, সাধারণত ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের উপরিভাগে সৃষ্ট সাইক্লোন বা ঘূর্ণিবার্তকে তার হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। নিরক্ষীয় রেখার উপর দিকে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। পূবালি বায়ুর গতিবেগ কত কিলোমিটার হয়ে থাকে? পূবালি বায়ুর গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার। ব্যাখ্যা: পূবালি বায়ু ট্রপিক্যাল রিজিয়নে যে বায়ুপ্রবাহ দিবা বা হচ্ছে ভাগে ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলে তাদেরকে পূবালি বায়ু বলা হয় থাকে। ক্যাটরিনা ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত হানে? ক্যাটরিনা ঘূর্ণিঝড়টি হচ্ছে যুক্তরাষ্ট্র অঞ্চলে আঘাত হানে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘটিত বিভিন্ন শীর্ষ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের নাম, বছর এবং যে অঞ্চলে ঘটে। সাইক্লোন 1970, তারপর হচ্ছে ভোলা ও পার্শ্ববর্তী দ্বীপাঞ্চল বাংলাদেশ। তারপর হচ্ছে সাইক্লোন হচ্ছে 1991, তারপর হচ্ছে বঙ্গোপসাগর এবং হচ্ছে সংলগ্ন এবং হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ক্যাটরিনা হারিকেন 2005 সালে ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্র সিডর সাইক্লোন 2007 বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে হাইলা টর্নেডো 2012 সালে বাংলাদেশের স্যান্ডি হারিকেন 2012 সালে নিউ ইয়র্ক সহ পূর্ব উপকূল, তার হচ্ছে মহাসেন হচ্ছে 2013 সালে ভারত ও বাংলাদেশ। তারপর হচ্ছে গ্যাসের এসআই একক নয় কোনটি? উত্তর হচ্ছে লিটার। তার হচ্ছে আয়তনের একক এসআই একক গ্যাসের আয়তনকে ঘনমিটার, মিটার কিউব এবং হচ্ছে ডেসিমিটার কিউব, তার হচ্ছে ঘন সেন্টিমিটার কিউবে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়া প্রচলিত পদ্ধতিতে আয়তনকে লিটার এবং হচ্ছে মিলিলিটারে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে চাপের বিভিন্ন এককের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? চাপের বিভিন্ন এককের মধ্যে সঠিক সম্পর্কটি হচ্ছে 1 ATM = 1 অ্যাটমসফিয়ার = 101.325 কিলোপাস্কাল = হচ্ছে 760। তার হচ্ছে চাপের বিভিন্ন এককের মধ্যকার সম্পর্ক 1 অ্যাটমসফিয়ার হচ্ছে 776 সেন্টিমিটার মার্কারি, তারপর 760 মিলিমিটার মার্কারি 101.325 কিলোপাস্কাল, তার হচ্ছে 760 টর = 1 বার। তার হচ্ছে কোনটি কক্ষ তাপমাত্রা? কক্ষ তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন। কক্ষ তাপমাত্রা ও আদর্শ তাপমাত্রা সাধারণত বিশ্বব্যাপী বিবেচিত। কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 298 কেলভিন এবং হচ্ছে বায়ুমণ্ডল চাপ 1 অ্যাটমসফিয়ার বা হচ্ছে 1 বার। চাপকে তার হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ তাপমাত্রা ও চাপকে এসিটিভি ধরা হয়ে থাকে। তারপর উল্লেখ আদর্শ বা প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন এবং হচ্ছে চাপ 1 ATM অ্যাটমসফিয়ার এবং হচ্ছে 760 মিলিমিটার মার্কারি 101.325 কিলো প্যাসকেল। হচ্ছে প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে 298 কেলভিনই ব্যাখ্যানুসারে কক্ষ তাপমাত্রা সর্বনিকটের মান 298 কেলভিনই হচ্ছে সঠিক উত্তর। ব্যারোমিটার আবিষ্কার হচ্ছে টরিস ছেলি।
তারপর বিজ্ঞানী টরি চালি, তারপর হচ্ছে ব্যারোমিটার হচ্ছে এর আবিষ্কার পর ইংরেজ রসায়নবিদ রবার্ট বয়েল তারপর হচ্ছে তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব সম্পর্কে গবেষণা করেন। তার গবেষণা ফলাফল 1660 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। একে বলে সূত্র বলে থেকে জেনে রাখা ভালো। ব্যারোমিটার দ্বারা বাতাসের চাপ নির্ণয় করা থাকে স্থির তাপমাত্রা বিনিষ্ট পরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হচ্ছে বল। বলের সূত্র হচ্ছে বিজ্ঞানী বল 1660 স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তারপর হচ্ছে গ্যাসের দরজায় প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়ে থাকে এই সূত্রটি প্রদান করেন। বলের সূত্রে চাপের সূত্র কোনটি চলরাশি স্থির থাকে হচ্ছে তাপমাত্রা। তারপর হচ্ছে গ্যাসের জলরাশি মান হচ্ছে 4টি। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে চাপ এবং হচ্ছে পি এবং হচ্ছে মোট সংখ্যা n এবং হচ্ছে 4টি জলরাশির মাধ্যমে হচ্ছে বলের সূত্র ক্ষেত্রে টি এবং হচ্ছে চার্জের সূত্র পি কে স্থির ধরা হয়ে থাকে। বলের সূত্রের সমীকরণ লেখা হচ্ছে কোন ধরনের, তারপর হচ্ছে থার্মাল, তারপর হচ্ছে বিভিন্ন সূত্রে লেখো নাম আকৃতি, তারপর হচ্ছে বলের সূত্রের লেখো, তারপর হচ্ছে স্থান ডি স্থির হয়ে থাকে। অতিবৃত্ত চার্জের সূত্রে আইসোবার ভি স্থির থাকে, তারপর হচ্ছে মুদ্রা বিন্দুগামী সরলরেখা, তারপর হচ্ছে গেলসেকের চাপের সূত্রের লেখো, তারপর হচ্ছে আইসোকর ভি স্থির, তারপর হচ্ছে সরলরেখা, তারপর হচ্ছে বাস্তব ব্যাসে বলের সূত্র মেনে চলে হচ্ছে খুব উচ্চ তাপমাত্রায়। তার হচ্ছে ব্যাখ্যা হচ্ছে বলের সূত্র প্রযোজ্য হচ্ছে বলের সূত্র উচ্চ তাপমাত্রা এবং কম চাপে তার হচ্ছে বিশেষভাবে প্রযোজ্য, কিন্তু নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে তার হচ্ছে এই সূত্রতে বিচিত্র দেখা যায়। 0.95 অ্যাটমসফিয়ার পজিটিভ সেলসিয়াস এটি গ্যাসের আয়তন 0.38 হলে এবং হচ্ছে তাপমাত্রা এত অ্যাটমসফিয়ার হলে তার হচ্ছে গ্যাসটির আয়তন কত হচ্ছে 0.361 লিটার। তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে গ্যাসটি বলের সূত্র মেনে চলে? উত্তর হচ্ছে হাইড্রোজেন। তারপর হচ্ছে বলের সূত্রের প্রযোজ্যতা এবং হচ্ছে নিম্ন চাপে সব গ্যাসের এবং হচ্ছে উল্টাভাবে বলের সূত্র মেনে চলে। তবে খুব কম গ্যাসই সাধারণ তাপমাত্রা এবং হচ্ছে চাপে এই ধরনের সূত্র অনুসরণ করা হয়ে থাকে, যেমন সব কাজের এবং হচ্ছে পরীক্ষা দিন এবং হচ্ছে অবস্থা এবং চাপ পরিবর্তনের ক্ষেত্রে অণু সংখ্যা পরিবর্তন ঘটে এবং হচ্ছে চাপের ক্ষেত্রে বলের সূত্রটি প্রযোজ্য হতে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি এই ক্ষুদ্র এই সূত্র মেনে চলে। তবে সাধারণ তারপর হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহ তারপর হচ্ছে মোটামুটিভাবে মেনে চলে। তারপর হচ্ছে মার্বেলের আয়তন হচ্ছে, তার হচ্ছে মনে করি কাঁচের মার্বেলের আয়তন 6 সেন্টিমিটার কিউব, তার হচ্ছে সূত্রের গাণিতিক ব্যাখ্যা হতে আমরা লিখতে পারি যে x = 10 সেন্টিমিটার কিউব। গ্যাসের বৈশিষ্ট্য নয় কোনটি? গ্যাসের বৈশিষ্ট্য নয় হচ্ছে আকৃতি এবং আয়তনের সুনিশ্চিততা। গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে গ্যাস পদার্থের একটি সমস্যাত ভৌতিক অবস্থা, এটি স্থিতিস্থাপকতা হচ্ছে গোলাকার অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়ে থাকে। মিশ্রণ ক্ষমতা একাধিক গ্যাস পরস্পর যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে সমস্যাত মিশ্রণ তৈরি করে। চাপ গ্যাসীয় অবস্থায় পদার্থের নির্দিষ্ট কোনো চাপ নেই। গ্যাস আয়ত ধারণকারী তাপের মাত্রা এবং হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে গ্যাসের চাপ পরিবর্তিত হয়ে থাকে আকৃতি এবং আয়তনের অনির্দিষ্টতা। গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি এবং আয়তন নেই। তারপর হচ্ছে গ্যাস যে পাত্রে রাখা হয়ে থাকে যে পাত্রের আয়তন আকৃতি লাভ করে আপেক্ষিক আয়তন গ্যাসীয় পদার্থের আয়তন না তরল কঠিন পদার্থের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। সংকোচন প্রসারণযোগ্যতা গ্যাসের অনুসরণের মতো আন্তঃনিক বিক্রিয়া ভাগস্থান খুব বেশি হয়ে থাকে। আন্তঃনিক আকর্ষণ বল প্রায় নেই বলে চলে। তারপর হচ্ছে এসিটিভির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? চাপ 1.01 ATM, তারপর হচ্ছে এসিটিভি হচ্ছে এসিটিভি দ্বারা বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং চাপ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, তারপর হচ্ছে টেম্পারেচার অ্যান্ড প্রেশার সাধারণভাবে বিশ্বব্যাপী তারপর হচ্ছে বিবেচিত তাপমাত্রা অর্থাৎ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে বায়ুমণ্ডলের চাপ 1 ATM এবং হচ্ছে 1.01 বার এবং হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 1.01 বার, তারপর হচ্ছে 1 মোল। গ্যাসের আয়তন তারপর হচ্ছে 28.24.8 মিকিউব পাওয়া যায়। তারপর হচ্ছে কেলভিন স্কেল উদ্ভাবন করেন হচ্ছে উইলিয়াম থমসন। তারপর হচ্ছে কেলভিন স্কেল চার্লস এবং গেলিসের সংশ্লিষ্ট পরীক্ষা নিরীক্ষা প্রায় হচ্ছে 50 বছর পর, তারপর 1854 খ্রিস্টাব্দে উইলিয়াম থমসন লর্ড কেলভিন গ্যাসের তারপর হচ্ছে আয়তনের রাশিবৃদ্ধির উপর পরীক্ষার উপর সরলরৈখিক সম্পর্কে ভিত্তি করে কেলভিন তাপমাত্রার স্কেল উদ্ভাবন করেন। স্কেলের শূন্য বিন্দুকে -273.15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়ে থাকে। স্থির চাপে নিঃস্ব ভরের কোনো গ্যাসের আয়তন তারপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এবং হচ্ছে সমানুপাতিক হয়ে থাকে। এটি কোন সূত্র? উত্তর হচ্ছে চার্লসের সূত্র। তারপর হচ্ছে চার্লসের সূত্র বর্তমানে গ্যাসের আয়তন এবং সম্পর্কে চার্লসের সূত্র নামে হচ্ছে নিম্নরূপে বিবৃত করা থেকে স্থির চাপ এবং হচ্ছে নিষ্ঠ ভরে তার হচ্ছে কোনো গ্যাসের আয়তনের মাত্রা এবং হচ্ছে কেলভিনের চাপের সমানুপাতিক হয়ে থাকে। চার্লসের সূত্রের প্রযোজ্যতা কোনটি? উত্তর হচ্ছে নিম্নচাপ। তারপর হচ্ছে চার্লসের সূত্রের প্রযোজ্যতা চার্লসের সূত্রটি যদিও প্রায় সব ক্ষেত্রেই প্রয়োগ করা হয়ে থাকে, কিন্তু খুব কম গ্যাসই সাধারণত তাপমাত্রা ও চাপে সূত্রটি সঠিকভাবে মেনে চলে। একমাত্র খুব নিম্ন চাপে এবং হচ্ছে কেবলমাত্র ওই সূত্রের প্রয়োগ সম্ভব হয়ে থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 6.023 × 10⁻23। অ্যাভোগাড্রোর সংখ্যা তার প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস 273.15 কেলভিন ও চাপ 1 ও 7 মিলিমিটার মার্কারি 760 টর এবং হচ্ছে এই গ্যাসের প্রমাণ মোলার আয়তন = 22.414 লিটার 22.4 লিটার এবং গ্যাসের এক মোলার আয়তনের তার হচ্ছে অনুসংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা NA দ্বারা বলা হয়ে থাকে। এটার মান ধরা হয়ে থাকে 6.022 × 10⁻23। তার হচ্ছে গেলসের চাপের সূত্র অপর নাম হচ্ছে অ্যামন্টনের সূত্র। অ্যামন্টনের সূত্র হচ্ছে গেলসের অ্যামন্টনের চাপের সূত্রটি হলো স্থির আয়তনে নিষ্ঠ পরিমাণে যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ এবং কেলভিনের তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। সমানুপাতিকটি NOV স্থির থাকে।
তারপর হচ্ছে পরমশূন্য তাপমাত্রার ক্ষেত্রে কোনটি সত্য নয়? এই তাপমাত্রার গ্যাসীয় আয়তন অসীম হয়ে থাকে। তারপর হচ্ছে পরমশূন্য তাপমাত্রা কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হতে তার পরমশূন্য তাপমাত্রা বলা থেকে -273 ডিগ্রি সেলসিয়াস। চার্লসের সমীকরণ টি এর মান -273 হলে আয়তন শূন্য পাওয়া যায়। তারপর হচ্ছে পরীক্ষামূলক তার সর্বনিম্ন যে তাপমাত্রা পর্যন্ত গ্যাসের আয়তন পরিমাপ করা যায় তা হচ্ছে -260 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য হয়ে থাকে। প্রকৃতপক্ষে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। এই তাপমাত্রা বহু পূর্বেই সকল গ্যাসের তরল অথবা কঠিনে রূপান্তরিত হয়ে যায়, তাই পরীক্ষামূলকভাবে -260 ডিগ্রি সেলসিয়াস এর নিচে কোনো তাপমাত্রাকে আয়তন পরিমাপ করা যায় না। 27 ডিগ্রি সেলসিয়াস এবং 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 37 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসা হলে ইহার আয়তন হবে 280 মিলি। তারপর হচ্ছে আয়তন নির্ণয় হচ্ছে যে দেওয়া আছে আদি তাপমাত্রা T1 300 কেলভিন। তারপর হচ্ছে তারপর হচ্ছে স্থির তাপমাত্রা চাপে তারপর হচ্ছে গ্যাসের সকল গ্যাসের ক্ষেত্রে অনুসংখ্যা সমান থাকে। এটি কার উপস্থাপনা? অ্যাভোগাড্রো। তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ইটালির প্রখ্যাত গণিতবিদ অ্যাভোগাড্রো তারপর হচ্ছে 1812 সালে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে প্রস্তাব করেন যে স্থির তাপমাত্রা এবং চাপের সমায়তনের সকল গ্যাসের সমান সংখ্যক কোণ থাকে। অ্যাভোগাড্রোর সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে? উত্তর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের প্রযোজ্যতা কয়টি কথা হচ্ছে? তার হচ্ছে তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের ফলে যে গ্যাসের আয়তন পরিবর্তন ঘটে, কিন্তু গ্যাসের মোল সংখ্যা এবং ভর সংখ্যা এবং অণু সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। মোল সংখ্যা যেগুলো মোটা পরিমাণ বা আণবিক ভর, তারপর হচ্ছে এটি পরমাণু ভর যেগুলো গ্রাম বা পারমাণবিক ভর বা অ্যাভোগাড্রোর সংখ্যা, এটি অনুর প্রকৃত ভর যেগুলো পদার্থের গ্রাম বা আণবিক ভর অ্যাভোগাড্রোর সংখ্যা। তারপর হচ্ছে মোলের যত গ্রাম, তারপর 6.023 তারপর হচ্ছে সংখ্যক পরমাণু থাকে সে এই ভর সংখ্যাটিকে তারপর হচ্ছে মূলের পারমাণবিক সংখ্যা বলা থেকে মূল সংখ্যা। অণুতে অনুর সংখ্যা যেগুলো এক মূল পরমাণুতে পরমাণু সংখ্যা যেগুলো হচ্ছে এক মূল আয়নে, তারপর হচ্ছে আয়নের সংখ্যা এক মূল্যকে তারপর হচ্ছে মূলের সংখ্যা 6.023 অবশ্যই মনে রাখবে। অ্যাভোগাড্রোর সূত্র শুধু গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর হচ্ছে 63 গ্রাম H2 এর ক্ষেত্রে অনুসংখ্যা কত? 3.5। 2 গ্রাম হাইড্রোজেনের কতটি অণু থাকে? উত্তর হচ্ছে 6.023 × 10⁻23। তার হচ্ছে প্রমাণ অবস্থায় একটি নাইট্রোজেন অণুর আয়তন কত? প্রমাণ অবস্থায় একটি নাইট্রোজেন অণুর আয়তন হচ্ছে 3.719 × 10⁻23। আমরা জানি প্রমাণ অবস্থায় 1 গ্রাম নাইট্রোজেনের গ্যাসের আয়তন 22.4 ডেমি কিউব। সুতরাং এতটি নাইট্রোজেন অণুর আয়তন হচ্ছে এত। সুতরাং একটি নাইট্রোজেন অণুর আয়তন তো আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে Pv = nRT। তার হচ্ছে তাপ রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ অবস্থার ক্ষেত্রে কোনটি সম্ভব? কোনটি সত্য? তাপ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ অবস্থার ক্ষেত্রে সত্য হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাপ রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ অবস্থা বলতে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 298 কেলভিন। তারপর হচ্ছে বায়ুমণ্ডল চাপ এবং 100 কিলোপ্যাসকেল বা হচ্ছে একবার এবং মোলার। তারপর হচ্ছে 20.57 লিটার পার মোল। তারপর হচ্ছে গ্যাসের এই প্রমাণ অবস্থাকে হচ্ছে টিভি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলা থাকে। সর্বনিম্ন গ্যাসের দুর্ভোগের আর মান হচ্ছে 80.31 জুল পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে লিটার বায়ুচাপ একক বা সিসিএস পদ্ধতিতে আর এলাকা হচ্ছে 0.081 80.314 ইন্টু এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। অপরদিকে 8.316 নিউটন/7 হচ্ছে আর্কা পার কেলভিন পার মোল। অপরদিকে হচ্ছে 8.316 জুল পার কেলভিন পার মোল, এটা হচ্ছে এসআই এককে। তারপর হচ্ছে লিটার বায়ুচাপ এককে আর মান কোনটি? লিটার বায়ুচাপ এককে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণে ব্যবহার করা হয় কোনটি? আণবিক ভর নির্ণয়। তারপর হচ্ছে আদর্শ এসআই এর বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.38 × 10⁻23। যে অনুর প্রতি গ্যাসের ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়ে থাকে। কে দ্বারা প্রকাশ করা থাকে? কে যেগুলো হচ্ছে আর বাই এন, যেখানে আর যেগুলো হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এন অ্যাভোগাড্রোর সংখ্যা, একে নিম্ন বিভিন্ন এককে প্রকাশ করা হয়ে থাকে। তারপর হচ্ছে লিটার বায়ুচাপ মণ্ডল একক কে যেগুলো হচ্ছে 136 × 10⁻25 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল গিল। জুল এসে একক কে যেগুলো আর বাই এন এ, তারপর 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। তারপর হচ্ছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু থাকে? 6.84 × 10⁻22। নিচে কোনটি সঠিক? Pv = Wm/RT। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? 1.518 গ্রাম পার লিটার। তারপর হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। নির্ণয় D = হচ্ছে Pm/RT।
বলের সূত্র আমরা থেকে আমরা জানি P1 V1/T1 যেগুলো হচ্ছে P2 V2/T2। আবার গ্যাসের ঘনত্ব থেকে আমরা জানি হচ্ছে D1 T1/P1 যেগুলো হচ্ছে D2 T2/P2। তাপমাত্রা একক প্রকাশের সাংকেতিক চিহ্ন নয় কোনটি? উত্তর হচ্ছে টি। তাপমাত্রা একক তাপমাত্রাকে তার হচ্ছে সাধারণত সেলসিয়াস, কেলভিন এবং হচ্ছে পরম কেলভিন আর অ্যাবসোলুট, তার হচ্ছে ফারেনহাইট এককে প্রকাশ করা হয় থেকে এককগুলোকে যথাক্রমে সেলসিয়াস, কেলভিন, অ্যাম্পিয়ার বা ফারেনহাইট এককে চিহ্নিত করা হয় থেকে এটি চিহ্ন দ্বারা তাপমাত্রা নির্দেশ করা হয় থেকে তাপমাত্রার একক নয়। তারপর হচ্ছে নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন সবসময় এর অর্ধেক আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এটি কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? ক্যাভেন্ডিস। ক্যাভেন্ডিসের পরীক্ষা বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিস 1721 সালে পরীক্ষা করে দেখেন যে নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন সবসময় এর অর্ধেক আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে থাকে। 1850 সালে বিজ্ঞানী গেলুসাকা এর পরীক্ষার মাধ্যমে দেখতে পান যে একই তাপমাত্রা এবং চাপে দুই আয়তন হাইড্রোজেন সবসময় তার হচ্ছে এক আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য চাপ নয় কোনটি? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে আপনার হচ্ছে স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাসে নিচের উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ বর্তমান থাকে। স্থির তাপমাত্রায় তারপর হচ্ছে গ্যাসের চাপ আয়তনের গুণফল একটি ধ্রুবক, অর্থাৎ হচ্ছে পিভি লোকে। তাই এক্ষেত্রে যদি স্থির তাপমাত্রা এবং চাপ বনাম পিভি এটা লেখা করা যায় তাহলে একটি সরলরেখা হবে। আদর্শ গ্যাসে এবং সকল তাপমাত্রায় এবং চাপে তারপর হচ্ছে পিভি এনার্টি সমীকরণ মেনে চলে। তারপর স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের তারপর হচ্ছে আভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। তারপর স্থির তাপমাত্রার উপর আদর্শ গ্যাসের আয়তনের পরিবর্তন হলে তারপর হচ্ছে আভ্যন্তরীণ শক্তির উপর পরিবর্তন ঘটে না। এক্ষেত্রে DE/DV তারপর হচ্ছে T ইকুয়াল টু 0, তারপর হচ্ছে E ইকুয়াল টু গ্যাসের আভ্যন্তরীণ শক্তি, V ইকুয়াল হচ্ছে গ্যাসের আয়তন, T ইকুয়াল টু তারপর হচ্ছে চাপ পরিবর্তন রেখে তারপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 73.1 কমালে গ্যাসের আয়তন শূন্য হয়ে থেকে বাহ্যিক কাজ সম্পাদন না করে প্রসারিত হলে তাপের পরিবর্তন ঘটে না। আদর্শ গ্যাসে এবং অনুকূলের আভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে তারপর সংঘর্ষ স্থিতিস্থাপক হয়, এই জন্য আন্তঃ ঘর্ষ তারপর সংঘর্ষের সমানুপাতিক হয় না। গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি এবং পরম তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণক যেগুলো পিভি বা টি যেগুলো না তারপর হচ্ছে নিষ্ঠ ওজনের একটি গ্যাসের ভারসাম্য নিচের কোনটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে তাপমাত্রা। ব্যাখ্যা হতে দেখা যায় যে 6 নং আদর্শ গ্যাসের অণুগুলোর অভ্যন্তরীণ তাপমাত্রার উপর নির্ভর করে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধির তাপমাত্রা হচ্ছে 1.1 সন্ধি তাপ দিয়ে গ্যাসকে শীতল করলে তার হচ্ছে গ্যাসের আয়তন কমতে থাকে এবং হচ্ছে এটি নির্দিষ্ট তাপমাত্রা গ্যাসের তলে পরিণত হয়ে থাকে। এই তাপমাত্রাকে সন্ধি তাপমাত্রা বলা থেকে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মান হচ্ছে 1.1, হাইড্রোজেনের ক্ষেত্রে -239.5 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে -267. তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে 118.80। জেনে রাখা ভালো ক্রান্তি বা সন্ধি বা সংকটের তাপমাত্রা তারপর হচ্ছে যে তাপমাত্রায় তার নিচের নিম্নের যে কোনো তাপমাত্রা তারপর হচ্ছে কোনো গ্যাসের চাপ প্রয়োগে করলে তা তরলে পরিণত হয়ে থাকে। সে নির্দিষ্ট তাপমাত্রাকে ওই গ্যাসের সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বলে থাকে। অ্যান্ড্রুজের পরীক্ষা থেকে ক্রান্তি তাপমাত্রার ধারণা পাওয়া যায়। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস বা 304.2 কেলভিন। ক্রান্তি বা সন্ধি বা সংকটের চাপ তারপর হচ্ছে কোনো গ্যাসকে তার ক্রান্তি তাপমাত্রায় তারপর হচ্ছে তরলায়িত করলে তারপর সর্বনিম্ন যে তাপ প্রয়োগ করতে থাকে তাকে সে পদার্থের ক্রান্তি বা সন্ধি বা হচ্ছে সংকট তাপ বলা থেকে। কার্বন ডাইঅক্সাইড সংকট চাপ হচ্ছে তারপর হচ্ছে ক্রান্তি বা সন্ধি বা হচ্ছে সংকট আয়তন ভিসি যেগুলো কোনো গ্যাসের ক্রান্তি চাপ বা হচ্ছে ক্রান্তি এই তাপমাত্রা এক মল পরিমাণের আয়তনকে তারপর হচ্ছে তার সন্ধি বা ক্রান্তি আয়তন উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সংকটটা। তারপর হচ্ছে সন্ধি তাপমাত্রার ক্ষেত্রে নিচে কোনটি সত্য নয়? উত্তর হচ্ছে অক্সিজেন 181.80। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য নয় কোনটি? বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য নয় হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে নিচের কোন তত্ত্বটি ভুল? নাইট্রোজেন অক্সিজেন আদর্শ গ্যাস। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের নির্ণায়ক হচ্ছে দুটি। যেসব সব গ্যাসের সকল তাপমাত্রা এবং পিভি যেগুলো নাইট্রিক সূত্র মেনে চলে। স্থির তাপমাত্রা এবং হচ্ছে আদর্শ গ্যাসের অবনতি শক্তি এবং চাতনের উপর নির্ভর করে না। 1844 সালে বিজ্ঞানী জুল পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করেন। কোনো অবস্থায় যে কোনো তাপমাত্রা আদর্শ গ্যাসের হতে সর্বোত্তম বিচ্যুতি দেখা যায় সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং 5 atm 5 atmosphere তাপে। অ্যামাগার বক্রের ক্ষেত্রে কোনো সঠিক নয়। আদর্শ রেখা পিভি রেখাটি মূল বিন্দুগামী অ্যামাগা বক্র। তারপর হচ্ছে অ্যামাগা স্থির তাপমাত্রা তারপর নিশ্চয় পরে বিভিন্ন বাস্তব গ্যাসের নিয়ে তারপর বিভিন্ন চাপে তারপর হচ্ছে পি তাদের আয়তন পি নির্ণয় করে পর হচ্ছে চাপের উপর পি এবং হচ্ছে মানসম্য গ্রাফে অঙ্কন করে কতগুলো রেখা লাভ করেন। তারপর অ্যামাগা বক্র বলা হয় থাকে। নিচে অ্যামাগা চক্র এবং হচ্ছে আয়তন রেখার মাধ্যমে হচ্ছে পি পি ভি লেখচিত্র। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি এল পরিবর্তিত হলেও পি পরিবর্তিত হয়ে থাকে। তারপর পিভি। বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? সি। উত্তর হবে সি। বাস্তব গ্যাসের সমীকরণ প্রদান করেন কোন বিজ্ঞানী? ভ্যান ডার ওয়ালস। কোনটি ব্যাপন ও নিঃসরণের সাথে সাদৃশ্য নয়? উত্তর হচ্ছে উভয় প্রক্রিয়া হচ্ছে সরু এবং বিস্তৃত, উভয় পথেই করতে পারে। তারপর হচ্ছে
ব্যাপন ও নিঃসরণের তুলনা না। তার হচ্ছে গ্রাহামের ব্যাপনের সূত্রের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক নয়? উত্তর হচ্ছে R1/R2 ইজিক্যাল টু হচ্ছে √D2/D1, এই সূত্রটি সঠিক নয়। গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে R1/R2 ইজিক্যাল টু √D2/D1। ইজিক্যাল টু √M2/M1 ইজিক্যাল হচ্ছে T2/T1। তারপর হচ্ছে ব্যাপন হারের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? উত্তর হচ্ছে অ্যামোনিয়া ইজ গ্রেটার দেন হাইড্রোক্লোরাইড ইজ গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড। এখানে R1/R2 ইজিক্যাল হচ্ছে √D2/D1। নিচের কোনটি ব্যাপনের উদাহরণ? রুমে ফুলের গন্ধ ছড়িয়ে পড়া। গ্রামের ব্যাপন সূত্রের প্রয়োগ নেই কোনটি? বিভিন্ন গ্যাসের পারমাণবিক ভর নির্ণয়। গ্রাহামের ব্যাপন সূত্রের প্রয়োগ গ্যাস এবং ব্যাপন সূত্রের উপর ভিত্তি করে তারপর বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। তারপর এছাড়া ব্যাপন এবং নিঃসরণ হারের পার্থক্যের ওপর কোনো গ্যাসের মিশ্রণের উপাদান সময় পৃথকীকরণ গাড়িকরণ সম্ভব থেকে সবচেয়ে উল্লেখযোগ্য প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি মলে তারপর অ্যাসিড উপর পৃথকীকরণ, তারপর দ্বিতীয় মহাযুদ্ধের সময় তারপর ইউরেনিয়াম ধাতুকে তারপর ইউরেনিয়াম ক্লাইসাবলেটে রূপান্তরিত করে। তারপর হচ্ছে ইউরেনিয়াম 238, তারপর ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235 এবং পারমাণবিক বোমা তৈরি হয়ে যাওয়ার উপর নিক্ষিপ্ত করা হয় থাকে। নিচের কোনটি নিউক্লিয়ার স্টেশনের জন্য তারপর জ্বালানি রূপে ব্যবহার হয় থেকে? ইউরেনিয়াম 235। গ্রাহামের তারপর হচ্ছে সমান ভরের দুই পদার্থিক গ্যাসের মিশ্রণের সম্মিলিত আয়তন তাপ যুক্ত মিশ্রণের আংশিক আয়তন যোগ করা সমান সূত্রটি বিপরীত হচ্ছে আমাদের আংশিক আয়তন সূত্র। আদর্শ গ্যাসের গতি সমীকরণ কোনটি? PV = 1/3mc²। আদর্শ গ্যাসের গতি সমীকরণটি প্রতিষ্ঠা করেন হচ্ছেন কলসিয়াস। গতিতত্ত্বের জন্য সঠিক নয় হচ্ছে অণুগুলোর অভিকর্ষ শক্তির প্রভাব রয়েছে। গতিতত্ত্বের শিকার্য সমূহ। গতিতত্ত্বের শিকার্য সমূহ হচ্ছে গ্যাসের গঠন, গ্যাসের অণুর গতিশীলতা, গড়মুক্ত পথ সংঘর্ষের সময়, গতিবেগ, চাপ, আয়তন, আকর্ষণ, বিকর্ষণ, গতি শক্তি, অবকাশ শক্তির প্রভাব। তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব শেখার জন্য হচ্ছে গোলাকার কণিগুলোর আংশিক স্থিতিস্থাপক নিচের কোন সমীকরণটি সঠিক নয়? RMS = C = √2RT/m। বাকি সমীকরণ RMS এর ব্যাখ্যা C হচ্ছে √3RT/m। তারপর হচ্ছে গড় গতিবেগ V হচ্ছে 8RT/m। তারপর হচ্ছে RMS এর গতিবেগ C √2RT। সমভাবকতম বেগ A √2RT/m। 25°C তাপমাত্রা একটি গ্যাসের ঘনত্ব এত হলে RMS বেগ হবে হচ্ছে RMS বেগ সমান আমরা জানি C √3RT/m। তারপর হচ্ছে গ্যাসের মোটর গতিশক্তির সমীকরণ হচ্ছে EK = 3/2 nRT। তা হচ্ছে দুটি গ্যাসের গতিশক্তি সমান হলে হচ্ছে তাপমাত্রা সমান হয়। তারপর হচ্ছে গতিশক্তি = 3/2 RT। তারপর হচ্ছে গ্যাসের ক্যালোরিফিক মান এলপিজি গ্যাসের ক্যালোরিফিক মান হচ্ছে 29,500 kcal/m³। তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় শীতল করলে কত পাওয়া যায়? উত্তর হচ্ছে -160°C। প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রা শীতল করলে এলএনজিতে রূপান্তরিত হয়ে থাকে? -160°C। কত তাপমাত্রা বিউটেন আর প্রোপেন সহজে তৈলে পরিণত হয়ে থাকে? -142°C। তারপর হচ্ছে নাইট্রোজেনকে চক্রে কয়টি স্তর দেখা যায়? উত্তর হচ্ছে 4টি। বস্ত্রপাতকালে বায়ু থেকে মাটিতে স্থানান্তর, তারপর হচ্ছে নাইট্রোজেন সংবধনকারী ফিক্সেশন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মাটিতে যুক্ত হওয়া, তারপর হচ্ছে নাইট্রোজেন থেকে প্রোটিন রূপে স্থানান্তর। তারপর হচ্ছে নিচের কোনটি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে তৈরি করা না হয়? অ্যামোনিয়াম অ্যাসিড। তারপর হচ্ছে চার পরিস্থিতি এবার পরিস্থিতিতে হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেনের প্রভাব বিক্রিয়া সংশ্লেষের মাধ্যমে অ্যামোনিয়া উৎপাদন করা থেকে অ্যামোনিয়া, ইউরিয়া, ডাইএফএম, ডিএবি সার প্রস্তুত করা হয় থেকে আবার অসল পদ্ধতিতে অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রেটের সাহায্যে মানুষের ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট এবং সিএনএর পদ্ধতিতে ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি মেশানো হয় থেকে অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কোন পদ্ধতিতে? উত্তর হচ্ছে অসল পদ্ধতি। অ্যামোনিয়া তৈরিতে কোন পদ্ধতি হয়ে থাকে? এবার প্রণালী কিচেনের বলা খনি থেকে সালফার ফ্লাশ পদ্ধতিতে। তারপর হচ্ছে পরীক্ষাগারে হচ্ছে ক্লিপ পদ্ধতিতে। তারপর হচ্ছে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট সারে নাইট্রোজেন থাকে হচ্ছে 20%।
কোনটি সঠিক নয়? ইউরিয়া তৈরি হতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য এনজাইম থাকে হচ্ছে মলিবডেনাম। তারপর হচ্ছে মাটিস্থ কোন অবস্থান্তর ধাতু কোএনজাইম মিশ্রণ করে উত্তর হচ্ছে মলিবডেনাম, নাইট্রেনিয়াম আয়ন ব্যয় হয় না কোন পথে? মাটির উর্বরতা বৃদ্ধিতে। তারপর হচ্ছে নাইট্রিক অ্যান্ট্রাসকে নাইট্রিক অ্যাসিডে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে লক্ষ্য করুন প্রোটিন বিয়োজিত হয়ে থাকে কোন ব্যাকটেরিয়ার প্রভাবে? সোফাইং ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে কোন প্রভাবটির প্রভাবে? নাইট্রোসোনাস ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিক অ্যাসিড কোন গ্যাসে পরিণত করে? উত্তর হচ্ছে নাইট্রোজেন জৈব। গ্যাসীয় দূষক কোনটি? অ্যামিন না। তারপর হচ্ছে বায়ু দূষক হচ্ছে দুই প্রকার হতে। গ্যাসীয় দূষক হচ্ছে অজৈব গ্যাসীয় দূষক, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন যৌগ NOx। তারপর হচ্ছে নাইট্রোজেন যৌগ H2O হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে সালফার যৌগ। জৈব গ্যাসীয় দূষক হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন, অ্যামিন, অ্যালকোহল। কণা জাতীয় দূষক হচ্ছে বালু, ধূলিকণা, ধোঁয়া কুয়াশার মিশ্রণ। তারপর হচ্ছে হ্যালোজেনের ক্ষেত্রে, তারপর হচ্ছে অজৈব গ্যাসীয় ক্ষেত্রে দূষণ কোনটি? তো হচ্ছে অ্যামোনিয়া। নিচের কোনটি কণা জাতীয় দূষক নয়? উত্তর হচ্ছে অ্যামোনিয়া। তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে কোন জন্য বায়ু দূষক? কারণে CFC। তারপর হচ্ছে নিরাপদ খাদ্য স্থক হচ্ছে কার্বন মনোক্সাইড। তারপর হচ্ছে রক্তের হিমোগ্লোবিন আয়রন থেকে কার্বন মনোক্সাইড হিসেবে হচ্ছে হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইড হিসেবে আয়রনের সাথে যুক্ত হয়ে থাকে আয়রন আয়ন। তারপর হচ্ছে ব্রঙ্কাইটিসের জন্য কোন দূষক? উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সঠিক না হচ্ছে অত্যন্ত বর্ণালী গ্যাস, পেট্রোলিয়াম জ্বালানির ক্ষেত্রে বজ্র থাকে হচ্ছে নাইট্রিক অক্সাইড। তারপর হচ্ছে নিচের কোনটি অম্লীয় গ্যাস নেই? উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড। তারপর হচ্ছে মানুষের পেপার ম্যানুফ্যাকচারিং থেকে কোন দূষক নির্গত হয়ে থাকে? উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড হতে কলকারখানাগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লান্টে, পেপার ম্যানুফ্যাকচারিং প্লান্টে, তারপর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে, অটোমোবাইল কেন্দ্রে, তারপর হচ্ছে ধাতুর সালফার ডাইঅক্সাইড এবং জিঙ্ক কপার লেটার ধাতুর TSP কারখানা বা পেপার ম্যানুফ্যাকচার সালফার ডাইঅক্সাইড গ্যাসে নিষেধ হয়ে থাকে। ধাতুর সালফাইড এবং কোন ধাতু নিষ্কাশন করা থেকে জিঙ্ক মানবদেহের উপর অ্যালডিহাইডের প্রভাব কোনটি? উত্তর হচ্ছে নাক ও শ্বসনতন্ত্র চুলকানি। সালফার ডাইঅক্সাইডের মানবদেহের উপর প্রভাব হচ্ছে মাথা ব্যথা, বকা ব্যাধি এবং হচ্ছে বমি ভাব এবং হচ্ছে সঙ্গের উপর, তারপর হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা মৃত্যু পর্যন্ত হতে পারে। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে ফুসফুসের তীব্র প্রতিক্রিয়া এবং হাইড্রোজেন সালফার যৌগ জ্বালাপোড়া, নশিয়া, বমি ভাব, গলা জ্বালাপোড়া। কার্বন মনোক্সাইড হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে এবং মৃত্যু পর্যন্ত হতে যেতে পারে। হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে স্নায়ুতন্ত্রে বিরূপ প্রতিক্রিয়া, গলা শুকিয়ে যায় এবং চোখের দর্শন ক্ষমতা এবং মাথা ব্যথা প্রভৃতি। অ্যামোনিয়া শ্বসনতন্ত্রের সৃষ্টি করে পক্সিন এবং হচ্ছে কার্বনের, তারপর হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে কাশি, ইরিটেশন এবং হচ্ছে ফেটাল এবং পুলমিয়া, এডেমা এবং হচ্ছে অ্যালডিহাইড নাক এবং হচ্ছে শ্বসনতন্ত্র চুলকানি এবং জ্বালাপোড়া সৃষ্টি করে। আসছে হচ্ছে লোহিত কণিকা ধ্বংস করে কিডনি বিকল এবং জনিষের প্রচলনতায় ছাই ঝুলে ধোয়া, অ্যাসমা, চোখ এবং জ্বালাপোড়া এবং ক্যান্সার ঝুঁকি বাড়ে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে শিল্প কারখানা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে উৎপাদনকারী কারখানা হচ্ছে মানুষের, তারপর হচ্ছে কোল মাইন, তারপর হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনিং, বাস্টার বার্নেস, অটোমোবাইলের বজ্র গ্যাস, আর হচ্ছে সিমেন্ট কারখানা। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের সংযুক্তি কোনটি? উত্তর হচ্ছে প্রোপান এবং বিউটেনের মিশ্রণ। রান্নার সিলিন্ডারে কোনটি ব্যবহার করা থাকে? উত্তর হচ্ছে বিউটেন, প্রোপান, তারপর হচ্ছে পারক্সিন স্যালিডের সংযুক্তি হয়ে থাকে আণবিক অক্সিজেন। বায়ু দূষণ ঘটলে আবহাওয়ার উপর কোনটি প্রভাব পড়ে না? উত্তর হচ্ছে বৃষ্টিপাত কম হয়। তারপর হচ্ছে অর্গান ও হ্যালাইড এবং হচ্ছে কোন দূষক থেকে ধাতব পার্টিকেল তৈরি করা হয়ে থাকে? উত্তর সোডিয়াম এবং ক্লোরিন। অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সিলিকন হচ্ছে কলার ধরনের সৃষ্টি হয়ে থাকে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অর্গান ও হ্যালাইডটা পলিমার বজ্র থেকে। তারপর হচ্ছে অ্যান্টিমনি, সিলিয়াম হচ্ছে তেল কয়লার ধরনের সৃষ্টি হয়ে থাকে। লিড হচ্ছে লেডিযুক্ত জ্বালানি থেকে উৎপত্তি, জিঙ্ক হচ্ছে জ্বালানির ধরনের সৃষ্টি হয়। তারপর হচ্ছে তেল ও পার্টিকুলার দূষণ ঘটে। উত্তর হচ্ছে অ্যান্টিমনি। তারপর হচ্ছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রোজেন। তারপর হচ্ছে গ্রিন হাউসের প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউসের গ্যাসের সবচেয়ে বেশি অনুপাতে থাকে হচ্ছে নিচের কোনটি? কার্বন ডাইঅক্সাইড, মিথান গ্যাসের ক্ষেত্রে গ্রিন হাউসের প্রভাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গুণ হয়ে থাকে 23 গুণ। তারপর হচ্ছে আইআর রশ্মি ক্ষমতার উপর পরমাণু হচ্ছে কম্পাউন্ড সংখ্যার উপর নির্ভর করে। তারপর হচ্ছে গ্রিন হাউসের অনুর কম্পাউন্ড সংখ্যা